তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি, কাজে যাবেন না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। বাংলাদেশকে নাকি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র বা সিআইএর ষড়যন্ত্রের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগকে একদম চূড়ান্তভাবে যে কবরস্থানও থাকবে না আওয়ামী লীগের, সেটাও তার ব্যবস্থা করে দিচ্ছে। এদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে রাস্তাঘাটে যে ধরেন যে বাসে আগুন তেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে মুনাফেকদের কাছ থেকে সাবধান থাকার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন ভারতীয় বড় মুনাফেক, যাকে ভারতীয় প্রোডাক্ট হিসাবে মানুষ আজকে চিনে, মানুষ জানে, যার নাকি সংস্কারের পক্ষে তারা যেতে পারবে না। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আগামী 13 নভেম্বর আসলে আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে তারা আসলে কি করতে চাচ্ছে? আপনার কি মনে হয় 13 তারিখে ঢাকা ককটেল নিক্ষেপ করবে, অথবা 1000 গ্যাস বিলের নিক্ষেপ করবে, আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে বাধাগ্রস্ত করবে, অথবা বাসে আগুন দেবে, দেশের মধ্যে একটি অরাজনৈতিক পরিস্থিতি স্বীকার করবে? ইম্পসিবল। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নিবে না। আপনারা কি মনে করেন যে আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আসলে বাংলাদেশের জনগণ তাকে সাদরে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে? আপনি কি করবেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। তারা যেতে পারবে না, সংস্কার করবে না। দেশের জনগণ পিআর কি জিনিস বুঝে না, সংস্কার কি জিনিস বুঝে না। এই বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যে চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে ঢাকা থেকে ঠাকুরগাঁতে গিয়ে বলছে জামাতের নারীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে। আমি শুধু ধর্মীয় অপব্যাখ্যারই প্রতিবাদ করার জন্য আপনাদের সামনে এসেছি। ধর্মীয় অপব্যাখ্যা সম্পর্কে তার নিজের কি জ্ঞান আছে, নিজের কি ধারণা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আজকে বাংলাদেশের মানুষের সামনে সে 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজ পড়ে দেখাক, তার নামাজ পড়া আর জামাতের একজন নিম্নমানের গ্রামের একজন সমর্থকের নামাজ পড়ার ভিতরে তার চাইতে 10 টাইমস ভালো নামাজ পড়বে একজন জামাতের গ্রামের সমর্থক। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করে ধর্মীয় অপব্যাখ্যা আর ধর্মীয় রিয়েল শিক্ষা সম্পর্কে তার নিজের কি ধারণা আছে? তার নিজের আমরা বিভিন্ন নামাজের জানাজা আমরা দেখতে পাচ্ছি ভুল ভাল তার নামাজ পড়া, এবং নিজের নামাজে যে মাঝে মাঝে ঠেকে গেলে নামাজের জানাজা ছাড়া সে কোনো সময় নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ছে, সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে, পড়ে কি পড়ে না। আর সে নিজে বলতে পারে না যে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নারীরা বাড়ি বাড়ি গিয়ে। অপব্যাখ্যা বলা যাবে তখন যখন সে নিজে ধর্মীয় অনুশাসনের উপরে অনেক অনেক যোগ্যতা অর্জন করবেন, বিজ্ঞ পাজ্ঞ কোনো পণ্ডিত হবেন, তখন তিনি এই বিষয়ে এখানে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা তিনি আছে বলে আমার জানা নাই। আমি যতটুকু জানি উনি ছোটকাল থেকে নাস্তিকতাবাদ নিজের ভিতরে লালন করেছেন। উনার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, পাকিস্তান ঐক্যবদ্ধ থাকার পক্ষে। উনার বাবা ইসলামপন্থী ছিলেন, এই ব্যাপারে আমি 100% শিওর। কিন্তু বাবা ইসলামপন্থী হলে ছেলে ইসলামপন্থী হবে বা হতে পারে, সেটা কিন্তু সত্য নয়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তার ছাত্র জীবনে রাজনীতি করছেন, নাস্তিকদের বামদের রাজনীতি করে তিনি বড় হয়েছেন। তাই ওনার কাছে ধর্মীয় অনুশীলন আমরা শিখতে যাব না। আজকে এখানে উনি যা লিখেছে, ফখরুল ইসলাম বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে সমস্ত দায় নিতে হবে সরকারকে, সমস্ত দায় সরকারই নিবে, আপনাকে দায় নিতে হবে না। কারণ আপনি এই সংস্কারের সাথে যেরকম জড়িত নয়,
আপনি জুলাই যোদ্ধাদের সাথে জড়িত নয়। আপনার নিজের বক্তব্য আছে জুলাই মাসের সেই 18 তারিখ আপনি বলেছেন বিএনপি এই আন্দোলনের সাথে জড়িত নয়, এটা ছাত্রদের আন্দোলন, এটা বিএনপির আন্দোলন নয়, হাসিনার বিরুদ্ধে আপনারা নাই, সেই কথা আপনারা প্রকাশ, আপনার নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়া নয়, মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গায় রেকর্ড আছে, রেকর্ড প্রতিদিনই মানুষ তুলে ধরছে মানুষের সামনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়, এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মির্জা ফখরুল, আপনার দলের পায়ের নিচে মাটি নাই, আপনাদের বিদ্রোহী স্বতন্ত্রদের জ্বালায় আপনারা ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। হয়তোবা 10টা-20টা সিট ছেড়ে দিবে স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু বাকি সবগুলা আসনে আপনাদের বিদ্রোহী প্রার্থী আপনাদের দল থেকে হবে, আর তারা স্বতন্ত্র প্রার্থী হবে, আর সবচাইতে বেশি পিয়ারে লাভবান হবে বিএনপি এবার। তার কারণ হলো অন্য কোনো দলের বিদ্রোহী প্রার্থী নাই, বিএনপিরই শুধুমাত্র বিদ্রোহী প্রার্থী থাকবে। 300 আসনে 900 বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে, এক একটা আসনে 2টা, 3টা, 4টা পর্যন্ত বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচন করবে। ওই 4 জনের ভোট, ওই 3 জনের ভোট, আমি যদি একজনের ভোটও ধরি, সেই ভোটটা পিয়ারে আপনাদের দলে দানের শীষে আসবে। কারণ বিদ্রোহী যা পা ধারাবে সবাই ভোট কাটবে ধানের শীষের, তারা দাড়িপাল্লার ভোট নিতে পারবে না, তারা হাত পাকার ভোট নিতে পারবে না, তারা অন্য কোনো 8 দলের যে জোট হচ্ছে জামাতের নেতৃত্বে আজকে যে পল্টনে মহাসমাবেশ করছে, তাদের ভোট আপনাদের বিদ্রোহীরা নিতে পারবে না। আপনাদের বিদ্রোহীরা নিবে আপনাদের দানের শীষের ভোট। পিয়ারে সবচাইতে বড় লাভবান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে হতো বিএনপি, আর সেটারই বিরোধিতা করছে বিএনপি। আমরা দেখেছি 18 নির্বাচনে যখন নাকি আমরা হেরেছি, আমরা দেখেছি বিএনপির নির্বাচনে যাওয়ার যেই পলিসি, সেই পলিসিতে মিস্টেক, 14 নির্বাচনে মিস্টেক, 18 নির্বাচনে মিস্টেক, 24 নির্বাচনে মিস্টেক। শুধুমাত্র হাসিনাকে জিতিয়ে রাখার জন্য বিএনপির ভুলগুলাই যথেষ্ট হয়েছে। যদি বিএনপি ভুল না করত, তাহলে এই ভুলের মাসুলের কারণে বাংলাদেশের মানুষ 15.5 বছর হাসিনার রোষানলে ছিল, আর সেই ভুলভাল রাজনৈতিক দলটি এখন দেশে অন্ধ হয়ে পাগল হয়ে গিয়েছে। কিভাবে নির্বাচন নির্বাচন নির্বাচন, সকালে ঘুম থেকে উঠে নির্বাচনের জিকির, ঘুমানে যাওয়ার আগ পর্যন্ত নির্বাচনের জিকির। দেশের মানুষ আজকে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ফুলবাড়িয়া ময়মনসিংহে একজন নিরপরাধ 35 বছরের ড্রাইভার বাসের সাথে আগুনে জ্বলে কঙ্কাল হয়ে গিয়েছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার জনশক্তি কোথায়? আপনার ছাত্রদল কোথায়? যুবদল কোথায়? স্বেচ্ছাসেবক দল কোথায়? জাতীয়তাবাদী দল কোথায়? কেন আপনারা দেশবাসীর পাশে দাঁড়িয়ে আগুনের বিরুদ্ধে নামছেন না? তাহলে এই আগুনের খেলার সাথে বিএনপির কোনো সম্পর্ক যোগসাজ আছে কিনা দেশের মানুষ এখন ভাববে। কারণ আগুন দেওয়া হচ্ছে, বিএনপির প্রতিবাদ নাই কেন? কেন আগুনের বিরুদ্ধে বিএনপি সোচ্চার হচ্ছে না? আওয়ামী লীগ ডিক্লার দিয়েছে লকডাউন করবে 13 তারিখ, আর বিএনপি কেন এর প্রতিবাদে সারা দেশে 1 সপ্তাহ আগের থেকে তাদের দলীয় নেতাকর্মী সারা দেশের জনগণের পাহারায় নামছে না? আমরা দেখছি বিভিন্ন সময় ছাত্র শিবির মন্দির পাহারা দিচ্ছে, মাদ্রাসার ছেলেরা মসজিদ মন্দির, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িঘর পাহারা দিচ্ছে না খেয়ে, লাঠি হাতে রাত ভর জেগে জেগে। আর সেই জায়গায় আপনারা জামাতকে চ্যালেঞ্জ করেন, শিবিরকে চ্যালেঞ্জ করেন, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরাজয় হয়ে এখন পাগল দান্দাবাজ হওয়ার জন্য দিল্লির পরামর্শে সংস্কার চাই না, আওয়ামী লীগকে ফেরত চাই। আপনি গতকাল বলেছেন দানের শীষ আছে, নৌকা নাই, তাতে কি আছে? দানের শীষে আপনারা দানের শীষে থাকবেন। মন্ত্রী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল চৌধুরী, উনি আজকে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা এবং বাইডেন, সাবেক ফর্মার US President Joe Biden, Hillary Clinton family, former Secretary of State and presidential candidate, the wife of former President Bill Clinton, he
blame them for this uprising, and he said they are the conspirators of that movement. No, it's like he said that it is a sabotage and some people carried out some like সন্ত্রাসী হামলা যেটাকে আমরা বলি, এটা তারা বলেছেন। আমি এর চেয়ে বেশি বলতে চাই না এখানে। লিসেন এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। অনেকদিন পরে এবং আরটিতে, রাশিয়ান টেলিভিশন আরটিতে এটা তারা এবং সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস sold Bangladesh to the United States of America. Ladies and gentlemen, take a note. This is your talking point today. অর্থাৎ বাংলাদেশকে নাকি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র বা সিআইএ এর ষড়যন্ত্রের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, as though আওয়ামী লীগ সরকার was the best government, democratically elected government in Bangladesh. In fact, that wasn't the case, right? So blame game is on, ladies and gentlemen. They never confess their crimes and being apologized or apologetic to the people of Bangladesh, ladies and gentlemen. This is the nasty thing, and this is why Awami League will never stand up, never retake their position in Bangladeshi politics, ladies and gentlemen. So good if jara daralo Awami Leaguer নৌফেল সাবেক শিক্ষামন্ত্রী, নাম্বার 1 ইডিয়েট শেখ হাসিনার মানে সরকারের সময় যে কয়েকটা ইডিয়েট ছিল, অন্যতম একটা ইডিয়েট হচ্ছে আপনার নৌফেল। এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আপনার ধ্বংস করার ক্ষেত্রে, লাস্ট ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল আপনার অজাত বিজাত শিক্ষা ব্যবস্থা দোকানের ক্ষেত্রে নাম্বার 1 ভূমিকা ছিল এই নৌফেলের। সেই চিটাগাঙ্গের কুলাঙ্গার নৌফেল বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এবং উনি একজন কু কনস্পিরেটরস অর্থাৎ ষড়যন্ত্রকারী, এবং along with the US government or the State Department or so on, ladies and gentlemen. So I mean এখন হচ্ছে আওয়ামী লীগের এই যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং উদ্ভ্রান্ত এবং ফ্রাস্ট্রেটেড এবং দিক বিদিক না পাওয়া এই লোকগুলার এই বিষয়গুলা আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগকে একদম চূড়ান্তভাবে যে কবরস্থানও থাকবে না আওয়ামী লীগের, সেটাও তারা ব্যবস্থা করে দিচ্ছে এদের এই মন্তব্য, এদের এই মানে ব্যবহার এবং আচার আচরণ। অর্থাৎ তারা ভুল তো স্বীকার করেই না, বরং যে হত্যাকাণ্ডগুলা সরকারের উপরে এবং মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এর জন্য আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে আর ফিরতে পারবে না। মনে রাখবেন, আপনি যতই তাকাব্বরি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মিস্টেক you'll not যেটাকে বলে determine your mistakes and take lessons and move on with the lessons that you have learned, you cannot be succeeded, and it's not possible, ladies and gentlemen. This is exactly Awami League did. প্রতিটা ক্ষেত্রে মিস্টেক এবং প্রপাগান্ডা, মিথ্যাচার দিয়ে তারা মনে করে যে তারা আসলে এটাতে পার পাবে। এরা যে কতটা সাইকোপ্যাথস আপনি কল্পনা করেন, যে এতটা পতন আওয়ামী লীগের মতো মানে দলের একটা অফিস নাই, আপনার 32 নম্বর গুড়িয়ে ভেঙে দিয়েছেন। যদিও আমি এটা বিরোধিতা করেছি, এখনো করি, যদিও আমি মাঝখানে একটু ইমোশনাল এবং ক্ষুব্ধ হয়ে সরি বলেছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমি আপনাদেরকে বলি যে মানুষ এই একটা অফিস পর্যন্ত রাখে নাই তারা, এবং প্রত্যেকটা জায়গাতে সেই জায়গায় আপনি কল্পনা করেন রাশিয়ান টেলিভিশনের সাথে সাক্ষাৎকার দিয়ে আজকে বলছে আমেরিকা ইজ টু ব্লেম ফর দিস আপরাইজিং অ্যান্ড দিস দেয়ার ডিসপ্লেসমেন্ট। ইনফ্যাক্ট তারা যে বাংলাদেশের মানুষের সাথে এই যে 17 বছর, বিশেষ করে বিগত 10 বছর লুটপাট এবং নৈরাজ্য, খুন গুম এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা তারা রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিল, তার বিন্দু মাত্র দ্বারের কাছেও তারা দায় নিতে রাজি নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। এই হলো আওয়ামী লীগ, এবং এর জন্যই এদের আজকের এই কঠিন পরিণতি এখানে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কল্পনা করেন, আপনারা শুনেন একটু, আরটির সাথে কথা বলেছে, এবং পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মনে আছে না একটা জিনিস, আমরা যে বিশ্বাস করি মনে প্রাণে, এটা কিন্তু 100%, এবং এটা আরও একটা পদক্ষেপ। মনে রাখবেন, আমি তখনই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর কেউ শান্তি থাকতে পারবে না। এর ভিতরে যখন অন্যায় যুদ্ধ হয় বাংলাদেশে, বরং যুক্তরাষ্ট্রের আমি আমার কাছে ডক্টর ফজলুল হক ভাইয়ের মতো ব্যক্তি, ওনারা বিষাদগার করেছেন যে কি করলো আমেরিকা, তারা তো কোনোভাবে আমাদেরকে এই দেশটাকে হেল্প করলো না, মনে আছে? অথচ আমরা আমেরিকার ভূমিকাকে মনে করি যথেষ্ট ছিল না, তারা অনেকেই কিছুই করেন নাই তারা বাংলাদেশেরকে হেল্প করার জন্য, টু রেস্টোর আওয়ার ডেমোক্রেসি, রাইট? কিন্তু এখন দেখেন আপনি, সে বলতেছে, এখন কল্পনা করেন, সে বলতেছে যে আমেরিকা পতন করেছে, অথচ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এসালম, $20 বিলিয়ন পাচার করেছে। আপনি শুনবেন যে 365টা প্রপার্টি আপনার মানে সিজ করেছে এনসিএ ইন দি ইউনাইটেড কিংডম। মানে এই দেশের যারা, আমি নাম বলবো না, শুধু এদেশের যারা আইন শৃঙ্খলাতে কাজ করেন বা ব্রিটেনের, এরা এই তথ্যগুলা জানার পরে এরা
কোনো কিছু লিখতে পারে না, রাতকে উঠে। কিভাবে সম্ভব 365 প্রপার্টিজ? পৃথিবীর কোন বিলিয়নিয়ারের 365 প্রপার্টিজ আছে ইউনাইটেড কিংডমে? এবং একজন মন্ত্রী, চট্টগ্রাম থেকে উঠে আসা একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, সে 365 প্রপার্টি শুধু, এটা তো শুধু অফিসিয়ালি। আনঅফিসিয়ালি ফর এক্সাম্পল এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, যারা আছে মানে তথাকথিত রাস্তার টুকাইরা, তাদের নামে দিয়ে রেখেছে। এটার মালিক সে না, কিন্তু সে চিনে ভালো করে, সে টাকা মারবে না। এগুলা তো আরো কমসে কম আরো 50টা হবে বা 100টা হবে। তাহলে প্রায় 400-450 প্রপার্টির মালিক ব্রিটেনে, এবং ব্রিটেনের যারা মানুষ আছেন তারা আটকে উঠেছেন এগুলো শুনে, দেখার পরে যে কিভাবে সম্ভব যে আমরা, আমাদের ছেলেমেয়েরা আপনার অক্সফোর্ড থেকে, অথবা আমাদের ছেলেমেয়েরা আপনি কল্পনা করেন, ধরেন আপনার লন্ডনে কিংস কলেজ থেকে, LSE থেকে গ্রাজুয়েট করার পরে একটা বাড়ির সাথে সাথে কিনতে পারে না। বাংলাদেশ থেকে আসা একজন ব্যক্তি যে ব্রিটিশ নাগরিক কিনা তার কোনো গ্যারান্টি নেই, সে 365 প্রপার্টি টু 455 প্রপার্টি তারা ব্রিটেনের মতো জায়গাতে কিনে ফেলছে, এবং সেটা সিজ করেছে। এর চেয়ে বড় প্রমাণ তার হতেই পারে না।